আচ্ছা, গুড ইভিনিং এভরিবডি। হ্যাঁ, প্রথমে বলে রাখি সবাই নিজেদের মাইক অফ রাখবে, ভিডিওস অফ রাখবে, আর আননেসেসারি ওই স্যার কোথায় আছেন আপনি ওগুলো বলার কোনো প্রয়োজন নেই, আমি এখানেই আছি। আর যদি আমি দেখি যে কেউ কোনো রকম ইনডিসিপ্লিনে শো করছে, আমি তাকে ক্লাস থেকে বার করে দেবো। আচ্ছা, এইবারে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু করব সেটা হচ্ছে জল সম্পদ। ঠিক আছে, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জল সম্পদ। আচ্ছা, প্রথমে জিজ্ঞেস করি এখানে কি ইংলিশ মিডিয়ামের কেউ আছে? তাহলে আমি একটু ইংরেজিতে বলবো, নইলে পুরোটাই বাংলায় বলবো। ইজ দেয়ার এনিওয়ান হু বিলংস টু ইংলিশ মিডিয়াম ক্যাটাগরি? এলস আই উইল বি টকিং এন্টায়ারলি ইন বেঙ্গলি। আচ্ছা, ইংলিশ মিডিয়ামের একজন আছে, ঠিক আছে, ওকে ওকে, ডোন্ট ওয়ারি। আচ্ছা, তাহলে আমরা প্রথমে জল সম্পদ নিয়ে একটু আমরা আলোচনাটা শুরু করি। আচ্ছা, প্রথমে যেটা জানবো যে জল এমন একটি সম্পদ যেটি ছাড়া পৃথিবীতে প্রাণের অস্তিত্ব সম্ভব নয়। এবং আমরা জানি যে পৃথিবীর 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল। এটা আমরা ছেলেবেলা থেকে জেনে আসছি যে পৃথিবীর 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল। কিন্তু মজার বিষয় হচ্ছে পৃথিবীতে যত জল আমাদের কাছে উপস্থিত আছে তার প্রায় আমরা বলতে পারি 97.4% হচ্ছে নোনা জল। পৃথিবীতে যত জল আছে তার প্রায় 97.4%ই হচ্ছে নোনা জল, এবং মাত্র 2.6% হচ্ছে মিঠে জল, বা যেটাকে আমরা বলে থাকি স্বাদু জল, কিন্তু এই যে 2.4% আমাদের, এই 2.6% আমাদের যে স্বাদু জল আছে, সেই স্বাদু জলও কিন্তু পুরোটা আমাদের কাছে অ্যাভেলেবেল হয় না। তার কারণ তার অনেকটাই আবার পাহাড়ে হিমবাহ অবস্থায় জমে থাকে, বরফ আকারে জমে থাকে, সুতরাং সেটা আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে না। সুতরাং হিসেব করে দেখা যায় যে আমাদের কাছে অ্যাভেলেবেল ওয়াটার, মানে যে জলটা আমরা সবসময় ব্যবহার করতে পারি, সেটা মাত্র 0.6%, সেটা মাত্র 0.6%। তাহলে আমি গোটা বিষয়টা একটু ইংরেজিতে আরেকবার বলে দিচ্ছি যে ওয়াটার ইজ আ ভেরি নেসেসারি রিসোর্স, অ্যাবসলিউটলি নেসেসারি ফর দ্য এক্সিস্টেন্স অফ লাইফ, and very importantly we need to understand that around 3/4 of the world is water. So although there is a lot of water on this planet, 97% of this water is salt water present in the oceans, which is of no use to us. Around 97.4% of the water is your salt water, which is of no use, and only about 2.6% is fresh water. But out of this 2.6%, a massive percentage is trapped as ice, a massive percentage is trapped as glaciers, and as a whole only about 0.6% is readily available fresh water. তাহলে আমরা মনে রাখবো যে যদিও পৃথিবীতে 97.4%, এই পৃথিবীতে প্রচুর জল, তার 97.4% হচ্ছে নোনা জল এবং মাত্র 2.6% হচ্ছে স্বাদু জল বা মিঠা জল। কিন্তু এই জলেরও অধিকাংশই বরফ আকারে বা হিম আকারে জমে আছে। সুতরাং মাত্র 0.6% মিঠা জল বা স্বাদু জল আমাদের কাছে উপস্থিত, যে জলকে কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনযাপন করতে পারি। নাও if we think of the uses of water, water finds massive use in the industrial sector, in the agricultural sector, as well as in the domestic sector. তাহলে জলকে আমরা যেমন কৃষিক্ষেত্রে ব্যবহার করি বিপুলভাবে, জলকে আমরা আমাদের যে গৃহস্থালী কাজকর্ম, মানে যেটাকে আমরা ডোমেস্টিক সেক্টর বলছি, সেখানেও ব্যবহার করি, এবং জলকে আমরা বিপুলভাবে ব্যবহার করি কিন্তু তোমার শিল্পক্ষেত্র। সো ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল, ডোমেস্টিক অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য এগ্রিকালচারাল সেক্টর উই আর কন্টিনিউয়াসলি ইউজিং ওয়াটার। আমরা কিন্তু এই 3টি ক্ষেত্রে, গৃহস্থালী, শিল্পক্ষেত্র এবং কৃষিক্ষেত্র, 3টে ক্ষেত্রেই জলকে ব্যবহার করি। তাহলে আমরা একটু জলের ব্যবহারটা সম্বন্ধে একটু জেনে নিই।
তাহলে আমরা যদি গোটা পৃথিবীর অ্যাভারেজ দেখি, গোটা পৃথিবীর গড় দেখি, তাহলে আমরা সেখানে দেখব যে অন আ গ্লোবাল স্কেল আমরা দেখতে পাবো যে যত জল তোলা হয় তার 70% ব্যবহার করা হয় তোমার কৃষিক্ষেত্রে। তাহলে পৃথিবীতে যত জল আহরণ করা হয় নদী থেকে, পুকুর থেকে, মাটির তলা থেকে, মাটির উপর থেকে, তার অধিকাংশই কিন্তু মানে প্রায় 70% জল আমরা ব্যবহার করি শিল্পক্ষেত্রে, এই কৃষিক্ষেত্রে। এবং ভারতবর্ষের ক্ষেত্রে যদি আমরা দেখি, ভারতবর্ষে যত জল আহরণ করা হয় তার প্রায় 93% ব্যবহার করা হয় আমাদের কৃষিক্ষেত্রে। তাহলে গ্লোবাল অ্যাভারেজ মানে গোটা দুনিয়ার নিরিখে যদি আমি দেখি, যত জল আরোহণ করা হয় তার প্রায় 70% ব্যবহৃত হচ্ছে তোমার কৃষিক্ষেত্রে। এবং ভারতবর্ষে যেহেতু এটি একটি কৃষি প্রধান দেশ, সেই ক্ষেত্রে যত জল তোলা হচ্ছে তার প্রায় 93% ব্যবহৃত হচ্ছে কৃষিক্ষেত্রে। তাহলে অন দ্য গ্লোবাল স্কেল 70% of the drawn water is used in the agricultural sector. And if we look into our country, that is India, in India we use 93% of the drawn water for agricultural purposes, because we need to remember that India is predominantly an agricultural country. India is predominantly an agricultural country. এছাড়া আমরা যদি শিল্পক্ষেত্রে জলের ব্যবহার দেখি গোটা পৃথিবীর নিরিখে, তাহলে আমরা দেখতে পাবো যে শিল্পক্ষেত্রে যত জল পৃথিবীতে তোলা হয় তার প্রায় 25% মানে 1/4 জল ব্যবহৃত হয় শিল্পক্ষেত্রে। তাহলে কৃষিক্ষেত্রে গোটা দুনিয়ার নিরিখে ব্যবহৃত হচ্ছে প্রায় তোমার 70% জল, এবং শিল্পক্ষেত্রে গোটা দুনিয়ার নিরিখে ব্যবহৃত হচ্ছে প্রায় 25% বা 1/4 জল। সো in the industrial sector on a global basis we use around 25% of the drawn water. So we are using 70% of the water drawn for agricultural purposes, and we are using around 25% of the water drawn in the industrial sector. আচ্ছা, এইখানে আমরা একটা জিনিস মনে রাখবো, যে দেশ যত উন্নত, যাদের জীবনধারা যত উন্নত, যাদের জীবনধারায় লাক্সারি যত বেশি, তারা তত বেশি মাথাপিছু জল ব্যবহার করে। তার মানে আমরা যদি উন্নত দেশগুলির কথা ভাবি, যেমন ধরো ইউরোপের যে দেশগুলো, ইংল্যান্ড বা ফ্রান্স বা জার্মানি বা অস্ট্রেলিয়া বা জাপান, ইউরোপের বাইরের যে দেশগুলির কথা বলছি, বা ধরো তোমার উত্তর আমেরিকার যে দেশগুলি, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র বা তোমার কানাডা, এই দেশগুলি হচ্ছে উন্নত দেশ। এদের জীবনশৈলী আমাদের থেকে অনেক বেশি লাক্সারিয়াস, সুতরাং তারা আমাদের থেকে অনেক বেশি পরিমাণ জল মাথাপিছু খরচা করে। সুতরাং যত উন্নত জীবনশৈলী, যত উন্নত জীবনধারা, তত বেশি পরিমাণ কিন্তু মাথাপিছু জলের ব্যবহার। সো ওয়াটার ইউজ ইজ ভেরি মাচ ডিপেন্ডেন্ট অন দ্য লাইফস্টাইল। More advanced, more developed, more luxurious is the lifestyle, more will be the water use. That is why we find that in developed countries, both of Europe and America and Australia and Japan, they use water much more than that of the water use in the developing as well as in the less developed or in the poor countries. So water use is absolutely dependent on the lifestyle. তাহলে জলের কতটা পরিমাণ আমরা ব্যবহার করি সেটা অনেকটাই নির্ধারণ করে আমার জীবনধারা বা জীবনশৈলী কীরকম আছে তার উপরে। আচ্ছা, এইবারে আমাদের একটা জিনিস জানতে হচ্ছে যে আজকের পৃথিবীতে জল একটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। তার কারণ প্রথমে যেটা আমরা দেখলাম যে আমাদের কাছে রেডিলি অ্যাভেলেবেল ওয়াটার, মানে যে জল আমরা সবসময় পাই, সেটা মাত্র 0.6%। তার ওপর এই জলের বন্টন সব জায়গায় সমানভাবে হওয়া সম্ভব নয়। কোনো জায়গায় নদী নালা আছে, কোনো জায়গায় নদী নালা নেই, কোনো জায়গায় পুকুর আছে, কোনো জায়গায় পুকুর নেই, কোনো জায়গায় ভূগর্ভস্থ জলের অস্তিত্ব আছে, আবার কোথাও কোথাও ভূগর্ভস্থ জল নেই। সুতরাং জলের বন্টন সমানভাবে নেই। তার ওপর সমস্যা হচ্ছে আমাদের জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, এবং যেমন যেমন আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে
এই যে অল্প জলসম্পদ আমাদের কাছে আছে, স্বাদু জলের সম্পদ, তার মানে সমস্যাটা কিন্তু নোনা জল নিয়ে নয়, সামুদ্রিক নোনা জল নিয়ে কিন্তু আমাদের কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে আমাদের স্বাদু জল বা মিঠা জল নিয়ে। তাহলে আমাদের জনসংখ্যা যেমন বৃদ্ধি পাচ্ছে, তার সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে আমাদের যে আমাদের যেটা বৃদ্ধি পাচ্ছে সেটা হচ্ছে যে তোমার কি বলে, মিঠে জলের যে চাহিদা, তার একটা ডিমান্ড আমাদের ক্রমাগত বেড়ে চলেছে। এর সাথে যুক্ত হচ্ছে জলের দূষণ, কারণ যেমন যেমন দেশ বা রাষ্ট্র বা সমাজের উন্নয়ন হবে, সেখানে আরও বেশি করে দূষণ হবে, আরও বেশি মানুষ থাকবে, আরও বেশি চাষ হবে, আরও বেশি পরিমাণ শিল্প হবে, আরও বেশি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে, এবং এই সমস্ত ক্ষেত্রগুলি থেকে কৃষিক্ষেত্র, গৃহস্থালী ক্ষেত্র বা তোমার শিল্পক্ষেত্র থেকে বিপুল পরিমাণ জলদূষণের কারণে আমরা দেখব আজকের পৃথিবীতে মিঠা জল বা স্বাদু জলের একটা ব্যাপক ক্রাইসিস বা অভাব সৃষ্টি হচ্ছে। তাহলে ইউনাইটেড নেশনের এস্টিমেট অনুসারে, ইউনাইটেড নেশনসের নাম তোমরা নিশ্চয়ই শুনে থাকবে, ইউনাইটেড নেশনসের এস্টিমেট অনুসারে 2024 সালের মধ্যে, এটা হচ্ছে 2024 সালের মধ্যে পৃথিবীর প্রায় 2/3 মানুষ মারাত্মক জলাভাবে ভুগতে থাকবে। তাহলে ইউনাইটেড নেশনসের প্রেডিকশন অনুসারে 2024 সালের মধ্যে পৃথিবীর প্রায় 2/3 মানুষ কিন্তু বিপুল জলাভাবে ভুগবে। সো ইন দ্য মডার্ন ডেজ we find that there is a tremendous crisis for fresh water. Why? Because our population is increasing. As the population increases, the demand on freshwater sources, it continues to rise. On top of that, we are polluting our freshwater sources. So because of an ever increasing demand, because of pollution of the freshwater resources, and also the distribution of freshwater resources is not uniform. Some places have rivers and ponds and lakes and groundwater, whereas other places are dry. So because of such unequal distribution, we find that fresh water crisis is very prominent in this world. And according to the United Nations estimates, by 2024, around 2/3 of the global population, they will be suffering from acute water shortage. They will be suffering from acute water shortage. এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে জল সম্পদের শ্রেণী বিভাগ। সো উই উইল বি ডিসকাসিং অ্যাবাউট দ্য ক্লাসিফিকেশন অফ ওয়াটার রিসোর্স। তার আগে একটা প্রশ্ন লিখে নাও সবাই, রাইট ডাউন আ কোয়েশ্চেন, রাইট ডাউন ডিসকাস ওয়াটার অ্যাজ আ রিসোর্স। যারা ইংরেজিতে লিখছো লেখো ডিসকাস ওয়াটার অ্যাজ আ রিসোর্স, ডিসকাস ওয়াটার অ্যাজ আ রিসোর্স। যারা বাংলায় লিখছো জলকে একটি সম্পদ রূপে আলোচনা করো, জলকে একটি সম্পদ রূপে আলোচনা করো। নেক্সট কোয়েশ্চেন লেখো, হোয়াট আর দ্য কজেস, হোয়াট আর দ্য কজেস of global fresh water crisis? What are the causes of global fresh water crisis? যারা বাংলায় লিখছো বাংলায় লেখো, গোটা পৃথিবী জুড়ে, গোটা পৃথিবী জুড়ে স্বাদু জলের অভাবের কারণগুলি আলোচনা করো। গোটা পৃথিবী জুড়ে স্বাদু জল, দন্তে শয়বয় আকার দয় হর্ষৌ, স্বাদু জলের অভাবের কারণগুলি আলোচনা করো। ঠিক আছে, তাহলে আমি 3টি কারণ বলেছিলাম। 1, ক্রমাগত জনসংখ্যার বৃদ্ধি, 2, জলের দূষণ, এবং 3, জল সম্পদের বন্টন ব্যবস্থায় ত্রুটি। ঠিক আছে, এই হচ্ছে 3টি মূল কারণ যার জন্য গোটা পৃথিবীতে আমরা দেখতে পাই যে স্বাদু জলের একটি সংকট চলছে। আচ্ছা, নাও লেট আস ডিসকাস অ্যাবাউট ক্লাসিফিকেশন অফ ওয়াটার রিসোর্স। তাহলে এগেন রাইট ডাউন এ কোয়েশ্চেন,
Again, write down a question. Classify water resources. Classify water resources. যারা বাংলায় লিখছো, জল সম্পদের শ্রেণীবিভাগ করো। জল সম্পদের শ্রেণীবিভাগ করো। ক্লাসিফাই ওয়াটার রিসোর্সেস বা জল সম্পদের শ্রেণীবিভাগ করো। আচ্ছা, তাহলে আমরা জল সম্পদের শ্রেণীবিভাগটা শুরু করি। তাহলে পৃথিবীতে যত জল আছে সেই জলকে আমরা মূলত দুই ভাগে ভাগ করলাম। এক হচ্ছে সামুদ্রিক নোনা জল এবং 2 নম্বর হচ্ছে স্থলভাগের স্বাদু জল বা যাকে আমি মিঠে জল বললাম। তাহলে প্রথমে কিভাবে ভাগ করলাম? জল সম্পদকে আমি দুভাগে ভাগ করলাম। এক হচ্ছে সমুদ্রের নোনা জল আর 2 নম্বর হচ্ছে স্থলভাগের স্বাদু জল বা মিঠা জল। এবার এই যে স্থলভাগের স্বাদু জল আছে তাকে আবার দুভাগে ভাগ করলাম। কি কি? তা হলো ভূপৃষ্ঠস্থ জল আর 2 নম্বর হচ্ছে ভৌম জল বা যাকে আমি বলছি ভূগর্ভস্থ জল। ঠিক আছে, তাহলে আমি আরেকবার বলছি, তোমরা নোট করে নাও। জল সম্পদকে আমরা মূলত দুই ভাগে ভাগ করছি। এক, সমুদ্রের নোনা জল এবং স্থলভাগের স্বাদু জল। এবার স্থলভাগের স্বাদু জলকে আমরা দুভাগে ভাগ করছি। একটা হচ্ছে ভূপৃষ্ঠস্থ জল আর একটা হচ্ছে ভৌম জল বা যাকে আমরা বলছি ভূগর্ভস্থ জল। So water resources, we are dividing it into or classifying it into two main parts. One is the salt water present in the oceans, and then we will divide it into fresh water. So salt water and fresh water are the two major classifications. Now these freshwater resources we can further divide it into surface water and groundwater. Freshwater resources we can further divide it into surface water and groundwater. তাহলে সারফেস ওয়াটার মানে ভূপৃষ্ঠস্থ জল, গ্রাউন্ড ওয়াটার মানে ভৌম জল বা যাকে আমরা বলে থাকছি ভূগর্ভস্থ জল বা যাকে আমরা বলে থাকছি ভূগর্ভস্থ জল। ওকে, তাহলে প্রথমে আমরা একটু ভূগর্ভস্থ জল নিয়ে আলোচনা করব। উই উইল বিগিন আওয়ার ডিসকাশন উইথ গ্রাউন্ড ওয়াটার। তাহলে তোমরা হেডিংটা লিখে নাও, ভূগর্ভস্থ জল বা ভৌম জল। অ্যান্ড ইফ ইউ আর রাইটিং ইন ইংলিশ ইউ ক্যান রাইট ডাউন গ্রাউন্ড ওয়াটার। ইউ ক্যান রাইট ডাউন গ্রাউন্ড ওয়াটার। আচ্ছা, প্রথমেই যেটা জানবো, পৃথিবীতে যত জল আছে তার মাত্র 0.59% হচ্ছে ভৌম জল। আমি আরেকবার বলছি, পৃথিবীতে যত জল আছে, নোনা জল, মিঠা জল, যত রকমের জল তুমি চিন্তা করতে পারো, তার মাত্র 0.59% হচ্ছে ভৌম জল। তাহলে আমরা বুঝতেই পারছি যে এই ভৌম জলের পরিমাণ ভীষণ কম, কিন্তু এর পরিমাণ কম হলেও এর চাহিদা কিন্তু কম নয়। পৃথিবীতে এরকম বহু জায়গা আছে, ভারতবর্ষেও আছে, এরকম বহু নগর, গ্রাম ইত্যাদি রয়েছে যেখানে কিন্তু নদী বা পুকুর ইত্যাদি এই ধরনের ভূপৃষ্ঠস্থ জলের উৎস নেই। সেই ক্ষেত্রে সেই সমস্ত জায়গায়, সেই সমস্ত জেলায় আমরা কিন্তু মূলত ভৌম জলের উপর নির্ভর করে আমাদের জীবন অতিবাহিত করে থাকি। সুতরাং ভৌম জলের পরিমাণ কম থাকলেও ভৌম জলের চাহিদা কিন্তু দিনকে দিন বেড়েই চলেছে এবং এই চাহিদা বৃদ্ধির সাথে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হচ্ছে, যেগুলি নিয়েও আমরা এক্ষুনি আলোচনা করব। সো উই মাস্ট রিমেম্বার that out of the total water resources on this planet, only about 0.59% is groundwater. Out of the total water resources in this planet, only about 0.59% is groundwater. But although the amount of groundwater is pretty less, but the demand of groundwater is not at all less, because there are several places in this world where there is not enough surface water available. So in those places, in those regions, in those districts, even in our country, there is a tremendous dependency on groundwater. তাহলে আমরা যেটা জানবো
যে মাটির নিচে বা ভূপৃষ্ঠের নিচে যে জল উপস্থিত থাকে তাকেই আমরা বলে থাকি কি ভূগর্ভস্থ জল বা ভৌম জল। এবং মাটির নিচে যেখানে বা যে জিওলজিক্যাল স্ট্রাকচারগুলোতে এই ভৌম জল জমে থাকে তাকে আমরা বলি কি অ্যাকুইফার। তাকে আমরা কি বলে থাকি অ্যাকুইফার। আমি নামটা লিখে দিচ্ছি, তোমরা নোট করে নাও। তাকে আমরা কি বলে থাকি অ্যাকুইফার। তাহলে অ্যাকুইফার কি? অ্যাকুইফার এমন একটি ভূগর্ভস্থ স্ট্রাকচার বা গঠন যেখানে ভৌম জল জমা হয় এবং এই অ্যাকুইফার থেকেই আমরা কিন্তু ভৌম জল সংগ্রহ করি। তাহলে অ্যাকুইফার কাকে বলে? অ্যাকুইফার এমন একটি ভূগর্ভস্থ গঠন বা স্ট্রাকচার যেখানে ভৌম জল জমা হয়। সো an aquifer is a geological unit which stores and transmits groundwater. So please remember this definition of aquifer. So an aquifer is a geological structure which stores and transmits groundwater. আচ্ছা, তাহলে এরপর আমরা যে বিষয়টাতে আলোচনা করব সেটি হচ্ছে যে যেটা আমি একটু আগে বলছিলাম যে ভূগর্ভস্থ জলের পরিমাণ কম হলেও তার চাহিদা কিন্তু কম নয়। মানুষের সংখ্যা বাড়ছে এবং তার ফলে ভূগর্ভস্থ জলের চাহিদাও বেড়ে চলেছে। এর ফলস্বরূপ যেটা আমরা দেখতে পাই যে মাটির তলা থেকে বিপুল পরিমাণ ভূগর্ভস্থ জল আমরা উঠিয়ে নিয়ে চলে আসছি। অতএব যদি আমি আন্দাজ না করে মাপঝোঁক না করে মাটির তলা থেকে অতিরিক্ত ভূগর্ভস্থ জল তুলে নিয়ে আসি, অতিরিক্ত ভৌম জল উত্তোলন করি, তার ফল কিন্তু খারাপ হবেই। তাহলে আমরা এখন এই অতিরিক্ত ভৌম জলের উত্তোলনের ফলগুলি নিয়ে আলোচনা করব। সো নাও উই শ্যাল ডিসকাস দ্য ব্যাড এফেক্টস of excessive usage of groundwater, because if you excessively use groundwater without making any calculations or without having any respect towards that resource, obviously it will cause a huge range of problems. So now we shall discuss what are these problems. তাহলে একটা প্রশ্ন লিখে নাও সবাই, একটা প্রশ্ন লেখো। ভৌম জলের অতিরিক্ত ব্যবহার থেকে যে সমস্যাগুলি উৎপন্ন হয় তা আলোচনা করো। ভৌম জলের অতিরিক্ত ব্যবহার থেকে যে সমস্যাগুলি উৎপন্ন হয় তা আলোচনা করো। রাইট ডাউন ইন ইংলিশ। Discuss the side effects. Discuss the side effects of excessive usage of groundwater. Discuss the side effects of excessive usage of groundwater. ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এবার বিষয়গুলো নিয়ে আলোচনা করি। প্রথম যে কুপ্রভাবটির কথা আমি বলবো সেটা হচ্ছে ধস। সেটাকে আমি কি বলবো? ভূমিধস। তার কারণ মাটির তলার যে জল তা ভূপৃষ্ঠকে তলা থেকে কিন্তু সাপোর্ট করে। সুতরাং আমি যদি ভূগর্ভস্থ জলকে কোনো রকম মাপজোক না করে কোনো রকম সম্মান না দেখিয়ে আমি তুলতে আরম্ভ করি, তাহলে সেই ক্ষেত্রে ভূপৃষ্ঠ আর নিচ থেকে কোনো সমর্থন পাচ্ছে না বা সাপোর্ট পাচ্ছে না। এবং যখনই সেটি নিচ থেকে কোনো ঠেকনা বা সাপোর্ট পাচ্ছে না, তার ওপরের অংশ কিন্তু ধসে যেতে বাধ্য। তাহলে তার উপরের অংশ ধসছে কেন? কারণ ভূপৃষ্ঠের ওপরেই ঘরবাড়ি আছে, মানুষজন থাকছে, এত এত বড় বড় রাস্তা আছে, গাড়ি চলাচল করছে, রেল চলাচল করছে। সুতরাং নিচে যদি জল আমরা রাখতে পারতাম তাহলে এই ধস কিন্তু আমরা আটকাতে পারতাম। কিন্তু যদি সেটা না করি তাহলে মাটিকে সাপোর্ট করার মতো নিচ থেকে কিছু থাকবে না, তার ফলস্বরূপ মাটি বসে যাবে এবং তার ফলে প্রাণ এবং সম্পত্তি দুটিরই কিন্তু ক্ষতি হতে পারে। তো one of the first effects which we can think of is ground subsidence. The groundwater supports the ground surface.
So if we over abstract groundwater, there will be nothing to support the ground surface from below. As a result, the ground will undergo subsidence. Subsidence মানে ধসে যাওয়া, because there is a massive pressure on the ground. We live on the ground, there are houses, there are roads and plying vehicles and moving railways, and all these exerts tremendous pressure on the ground. So the ground requires support from below, which the groundwater provides. So if we do that, that will definitely lead to ground subsidence. এর পরবর্তী সমস্যা হচ্ছে অতিরিক্ত ভূগর্ভস্থ জল উত্তোলনের ফলে ভূগর্ভস্থ যে জলের স্তর, ভৌম জলের যে স্তর, যাকে আমরা ওয়াটার টেবল বলে থাকি ইংরাজিতে, সেই ভৌম জলের স্তর কিন্তু ক্রমাগত নামতে আরম্ভ করে দিয়েছে ভারতবর্ষের এবং পৃথিবীর বহু জায়গায়। এবং যেমন যেমন ভূগর্ভস্থ জলের স্তর বা ভৌম জলের স্তর নিচে নামতে আরম্ভ করে দিয়েছে, সেখানেই আমরা দেখব যে ব্যাপক জলাভাব বা জলসংকট তৈরি হচ্ছে। তাহলে দ্বিতীয় প্রভাব, অতিরিক্ত ভূগর্ভস্থ জল বা ভৌম জল উত্তোলনের ফলে ভৌম জলস্তর সেটা কিন্তু আস্তে আস্তে নিচে নামতে আরম্ভ করে। এবার যেমন যেমন সেটি নিচে নামতে আরম্ভ করে, আমরা দেখতে পাবো সেখানে জলাভাব বা জলসংকট তৈরি হয়। সো if we draw excess amount of water from the groundwater reserves, it leads to the lowering of the water table. It leads to the lowering of the groundwater table, and as the groundwater table is lowered, it leads to massive crisis of water, fresh water. It leads to massive crisis of fresh water. এছাড়া তৃতীয় যে সমস্যাটার কথা আমি বলবো, যে এরকম বহু জায়গা আছে যেখানে জলের চাহিদা মেটানোর জন্য আমরা মাটির অনেক গভীর থেকে জলকে তুলে নিয়ে আসছি, এবং এতটাই সেই সমস্ত জায়গাগুলি গভীর, এতটাই গভীরতা থেকে আমরা সেই জল তুলে আনছি যে জলে নানা রকম বিষাক্ত দ্রব্য মিশে যাচ্ছে, বিষাক্ত ধাতু মিশে যাচ্ছে, বিষাক্ত যৌগ মিশে যাচ্ছে। যার একটি উদাহরণ আমি দিতে পারি, আর্সেনিক। তাহলে পশ্চিমবাংলা এবং বাংলাদেশের এরকম বহু জায়গা আছে যা আর্সেনিক দূষণের কবলে চলে গেছে, যেমন মালদা জেলা, মুর্শিদাবাদ জেলা, 24 পরগনার কিছু অঞ্চল ইত্যাদি ইত্যাদি। তাহলে এই আর্সেনিক জলে মিশছে কেন? তার কারণ ওই সমস্ত জায়গায় আমরা খুব গভীর থেকে ভৌম জলকে তুলে আনছি, এবং এতটাই সেই গভীরতা যে সেখানে আর্সেনিকের স্তর আছে, এবং যখনই সেখানে খোঁড়াখুঁড়ি ইত্যাদি হচ্ছে সেই আর্সেনিক জলে মিশে যাচ্ছে, আর্সেনিকের যৌগগুলি জলে মিশে যাচ্ছে, এবং সেই আর্সেনিকযুক্ত জলের ব্যবহারের ফলে, আর্সেনিকযুক্ত জলের পানের ফলে আমরা দেখব যে নানা রকম চর্মরোগ হয়ে থাকছে, এবং যে চর্মরোগটি ভীষণ প্রমিনেন্ট সেটিকে ইংরাজিতে বলা হয় ব্ল্যাক ফুট ডিজিজ। তোমরা নামটা লিখে নাও, ব্ল্যাক ফুট ডিজিজ। তাহলে ব্ল্যাক ফুট ডিজিজ একটি চর্মরোগ, যেটি হয় কি থেকে? যেটি হয় আর্সেনিকযুক্ত জল পান এবং আর্সেনিকযুক্ত জল ব্যবহার করার ফলে। তাহলে if you look into several places of West Bengal and Bangladesh where groundwater is drawn out from very deep layers, and in those layers there are already present some toxic metals like arsenic. So whenever we draw the groundwater from those deep layers, it leads to mobilization of these toxic substances. These toxic substances mix with that water, and the inevitable effect is the contamination of water with heavy metals like, say, arsenic. So in West Bengal, districts of Malda, Murshidabad, 24 Parganas, etc., several blocks are there who are suffering from arsenic poisoning. And most importantly, arsenic causes several skin disease, and a very what you can say well established skin disease associated with arsenic is the black foot disease. It is the black foot disease. Acha. So these are some of the problems associated with excess usage of groundwater. তাহলে
অতিরিক্ত ভৌম জলের ব্যবহার স্বরূপ আমরা কি দেখলাম? ভূমিধস। আমরা আর কি দেখলাম? জলস্তর নিচে চলে যাওয়া, সেখান থেকে জলাভাবের সৃষ্টি হওয়া। আমরা দেখলাম যে তোমার জলে বিভিন্ন রকম বিষাক্ত পদার্থ, আর্সেনিকের মতো ধাতু ইত্যাদি জলে মিশে বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি করছে। তাহলে এর সাথেই আমাদের ভূগর্ভস্থ জল নিয়ে আলোচনা শেষ হলো। নেক্সট আমরা ভূপৃষ্ঠস্থ জল নিয়ে আলোচনা করব। সো নাও উই শ্যাল বিগিন আওয়ার ডিসকাশন উইথ সারফেস ওয়াটার। তাহলে হেডিং করে নাও ভূপৃষ্ঠস্থ জল, বা ইফ ইউ আর রাইটিং ইন ইংলিশ ইউ ক্যান রাইট ডাউন সারফেস ওয়াটার। সারফেস ওয়াটার। তাহলে ভূপৃষ্ঠস্থ জল নামটা শুনেই আমরা বুঝতে পারছি যে জলসম্পদের যে অংশটি ভূপৃষ্ঠে থাকে এবং যে অংশটি মাটির তলায় যেতে পারে না এবং ভূপৃষ্ঠে অবস্থান করে তাকেই আমরা বলবো কি? ভূপৃষ্ঠস্থ জল। যেমন নদীর জল, নালার জল, পুকুরের জল, ডোবার জল ইত্যাদি ইত্যাদি, সেগুলিকে আমরা বলে থাকবো ভূপৃষ্ঠস্থ জল। সো দ্য ওয়াটার which resides on the earth's surface, which does not go into the earth, which does not evaporate, which has not been completely evaporated and which is still on the earth's surface, such a water is called as surface water. তাকে আমরা কি বলে থাকছি? ভূপৃষ্ঠস্থ জল। অ্যান্ড এই যে ভূপৃষ্ঠস্থ জল আমরা নদী, নালা, ডোবা, পুকুর ইত্যাদিতে পাই। সো such surface water is available in ponds, lakes, streams, rivers, etc. So this surface water, it may be stagnant water, stagnant at a place like ponds and lakes, or it may be flowing water, say for examples in rivers and streams. তাহলে এই যে ভূপৃষ্ঠস্থ জল, এটি জমা জল হতে পারে যেমন পুকুরে বা ডোবায়, আবার এটি কিন্তু প্রবাহমান জলও হতে পারে যেমন আমরা নদীতে বা ছোট নালা বা উপনদীতে দেখতে পাই। তাহলে মনে রাখবো ভূগর্ভস্থ জলের মতোই ভূপৃষ্ঠস্থ জলেরও কিন্তু নানা রকম ব্যবহারিক গুরুত্ব রয়েছে। যেমন এই জলকে আমরা কৃষিক্ষেত্রে, তারপর শিল্পক্ষেত্রে বা গৃহস্থালী ক্ষেত্রে ক্রমাগত ব্যবহার করে থাকছি। এবং দ্বিতীয়ত এই জলের মাধ্যমে আমাদের একটি তোমার জাহাজ চলাচল বা নৌকা চলাচল, যার মাধ্যমে অর্থনীতি উপকৃত হয়। কারণ জাহাজ বা নৌকার মাধ্যমে এক জায়গার থেকে মালপত্র আরেক জায়গায় যায়, মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, সুতরাং এর ফলে অর্থনীতি উপকৃত হয়। তাহলে আমরা দেখব যে ভূপৃষ্ঠস্থ জল তারও কিন্তু বহুবিধ ব্যবহার আছে, যেমন কৃষি, শিল্প এবং গৃহস্থালী ক্ষেত্রে হচ্ছে। অর্থনীতির দিক থেকেও এই জল ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই জলের মধ্যেই কিন্তু জাহাজ বা নৌকা চলে, যার মাধ্যমে জিনিসপত্রকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়, মাল বহন হয়, এবং যার মাধ্যমে কিন্তু মানুষজনও আরেক জায়গা থেকে আরেক জায়গায় যায়। সুতরাং তোমার অর্থনীতি সাংঘাতিকভাবে উপকৃত হয়। So this surface water, it also has massive importance in the context of our day-to-day lives. It finds use not only in the domestic, industrial and agricultural sector, but there is massive navigation activities pertaining to surface water. So boats and ships are moving on these surface waters, thereby transporting materials, thereby transporting goods, thereby transporting people. So surface water plays a tremendous role as far as a country's economy is concerned. কিন্তু তা সত্ত্বেও আমরা দেখব যে আজকের পৃথিবীতে ভূপৃষ্ঠস্থ জল নিয়েও কিন্তু সমস্যা বিপুল। কেন? তার কারণই হচ্ছে এর দূষণ। কারণ ভূপৃষ্ঠস্থ জলকে দূষিত করা ভূগর্ভস্থ জলের থেকে সোজা। সুতরাং ভূপৃষ্ঠস্থ জল খুব সহজেই দূষিত হয়, নদীর জল, নালার জল, পুকুরের জল খুব সহজে দূষিত হয়, এবং সেখান থেকেই কিন্তু জলের সংকট তৈরি হয়। সো উই ফাইন্ড দ্যাট দিজ সারফেস ওয়াটার রিসোর্সেস are quite easy to contaminate, they are easy to get polluted, and as a result these surface water resources are getting polluted and thereby leading to water
ক্রাইসিস। ঠিক আছে, তাহলে তোমরা একটা প্রশ্ন লিখে নাও, তোমরা একটি প্রশ্ন লেখো, ভূপৃষ্ঠস্থ জল কাকে বলে? ভূপৃষ্ঠস্থ জল কাকে বলে? এর গুরুত্ব কি? ভূপৃষ্ঠস্থ জল কাকে বলে, এর গুরুত্ব কি? Write down in English. What is surface water? What is surface water? State its importance. State its importance. ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা যেটা আলোচনা করব সেটি হচ্ছে জল সম্পদ সংরক্ষণের কয়েকটি উপায় নিয়ে আমরা আলোচনা শুরু করব। তাহলে আগে একটা প্রশ্ন লেখো, জল সম্পদ সংরক্ষণের কয়েকটি উপায় আলোচনা করো। জল সম্পদ সংরক্ষণের কয়েকটি উপায় আলোচনা করো। Write down in English. Suggest some steps. Suggest some steps to conserve water. Suggest some steps to conserve water. ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা কয়েকটা পদক্ষেপ নিয়ে একটু আলোচনা করি। প্রথম পদক্ষেপ যেটা ভীষণ গুরুত্বপূর্ণ জল সম্পদ সংরক্ষণের জন্য, সেটি হচ্ছে জলের অপচয়কে কমানো এবং শেষমেশ জলের অপচয়কে থামানো। কোনো পরিস্থিতিতেই জলকে অপচয় করা যাবে না। আমাদের কিছু দৈনন্দিন অভ্যাস আছে যে অভ্যাসগুলি ভীষণভাবে অপচয়কারী। যেমন আমরা দেখি ব্রাশ করতে করতে, সকালবেলা ব্রাশ করতে করতে আমরা কল খুলে রাখি। অনেকেই দাড়ি কাটার সময় তারা কল খুলে রাখছে। হ্যাঁ, তো এই সমস্ত যে বদ অভ্যাস যার ফলে জলের অপচয় হয়, এই অভ্যাসগুলিকে পরিবর্তন করতে হবে এবং যে কোনো মূল্যে আমাদেরকে জলের অপচয়টি আগে থামাতে হবে। সো দ্য ফার্স্ট পজিটিভ স্টেপ which we can take is that we have to stop water wastage. We have to stop water wastage because there are some bad habits in us due to which we are polluting, I mean to say we are wasting our water resources. Say for example, during the morning when we brush our teeth, we keep the tap open. Some people while shaving, they keep the tap open. So such wasteful habits have to change. এরপর যে পদক্ষেপটা ভীষণ জরুরি সেটা হচ্ছে যে জল সম্পদের যে বন্টন ব্যবস্থা, সেই বন্টন ব্যবস্থার মধ্যে পরিবর্তন আনা ভীষণ জরুরি। আমরা দেখতে পাই শহরে এরকম বহু জায়গা আছে যেখানে জলের যা চাহিদা তার থেকে যোগান বেশি, ফলস্বরূপ সেখানে জলের অপচয় হচ্ছে। আবার এরকম বহু বিবিধ জায়গা আছে যেখানে জলের চাহিদা অনুসারে যোগান কম, সেখানে জলের হাহাকার, জল নিয়ে একটা সামাজিক অস্থিরতার সৃষ্টি হচ্ছে। সুতরাং জলের বন্টন ব্যবস্থার মধ্যে উন্নতি আনাটা ভীষণভাবে প্রয়োজন, তবেই আমরা জল সংকটকে মেটাতে পারবো। সো আ ভেরি ইম্পর্টেন্ট স্টেপ ইজ টু ইমপ্রুভ ওয়াটার ডিস্ট্রিবিউশন. ওয়াটার হ্যাজ টু বি মোর ইকুইটেবলি ডিস্ট্রিবিউটেড. Otherwise, if in a place there is more supply than demand, in those places obviously water will be wasted, and in other places where there is greater demand but lesser supply, in those places there will be acute water crisis leading to social unrestness, leading to social disturbance. তৃতীয়ত আমরা দেখব যে জলের যে দূষণ, সেই দূষণকে নিয়ন্ত্রণ করা। জলের দূষণ কিন্তু আমরা থামাতে পারবো না। আজকের আধুনিক পৃথিবীতে আমরা কিছুতেই জলের দূষণকে থামাতে পারবো না, কিন্তু আমরা যেটা করতে পারি জলের দূষণকে নিয়ন্ত্রণ করতে পারি এবং জলের দূষণকে কমিয়ে আনতে পারি। সুতরাং জলদূষণকে কমানো এবং জলদূষণকে নিয়ন্ত্রণ করা ভীষণ দুটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ জল সম্পদকে সংরক্ষণ করার। So the third step which we can talk of
is definitely by limiting and controlling water pollution. So in the modern world, we cannot have a situation where there will be no water pollution. That is not possible. But definitely we can reduce and control water pollution. আচ্ছা, এর পরবর্তীটা যেটা আমরা দেখব যে আমাদেরকে ভূগর্ভস্থ জলের পরিমাণ বাড়াতে হবে। আমরা যেটা করে থাকি সেটা আমরা খালি ভূগর্ভস্থ জল বা ভৌম জলকে তুলে আনছি, কিন্তু মাটির নিচে জলের যাওয়ার প্রবেশপথগুলোকে আমরা বন্ধ করে দিচ্ছি। যেমন আমরা যদি নাগরিক অঞ্চলগুলোর কথা চিন্তা করি, এখানে সবই সিমেন্টের। যদি সিমেন্টের থাকে, বাঁধানো থাকে সিমেন্ট দিয়ে, তার মধ্যে দিয়ে জল ভূগর্ভস্থ জায়গায় পৌঁছতে পারে না, যার ফলে ভৌম জলের যে স্তর ক্রমাগত ব্যবহারের ফলে তা নামতে থাকে। সুতরাং আমাদেরকে আরও বেশি পরিমাণ নজর দিতে হবে যাতে করে আমরা জলকে মাটির নিচে যাওয়ার রাস্তা করে দিতে পারি, এবং এই প্রক্রিয়াটিকেই বলা হয় রিচার্জিং অফ গ্রাউন্ড ওয়াটার। ইংরাজিতে আমরা এটাকে কি বলে থাকি? রিচার্জিং অফ গ্রাউন্ড ওয়াটার। তাহলে we must ensure that more and more water finds its way into the ground, because if you look into the city areas, the urban areas, it is all cemented, and due to cementing, water does not get an opportunity to move into the ground, thereby leading to lowering of water table with continued groundwater use. So we must make avenues for water to move into the ground. জলকে মাটির নিচে যাওয়ার আমাদের সুবিধা করে দিতে হবে। দেন আর একটা প্রক্রিয়ার কথা যেটি ভীষণভাবে জনপ্রিয় হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে রুফটপ রেন ওয়াটার হারভেস্টিং। রুফটপ রেন ওয়াটার হারভেস্টিং এই প্রক্রিয়াটি কি? এই প্রক্রিয়াতে আমরা যারা নগরাঞ্চলে থাকি তাদের বাড়ির ছাদে যে জল পড়ে সেই জলকে পাইপ দিয়ে বয়ে যেতে না দিয়ে আমরা সেই জলকে যদি মাটির তলায় প্রবেশ করাই বা কুয়োতে ফেলি বা একটা বড় ট্যাঙ্কি করে সেই ট্যাঙ্কির মধ্যে জলকে ধরে রাখতে পারি, তাহলেই কিন্তু আমরা যাকে বলি যে ওয়াটার হারভেস্টিং করতে পারবো। তাহলেই কিন্তু আমরা ওয়াটার হারভেস্টিং করতে পারবো। এবং যেই আমরা ওয়াটার হারভেস্টিং করতে পারবো তখনই কিন্তু আমরা দেখব যে বৃষ্টির জল ধরতে শিখে গেলেই আমরা কিন্তু আর জলসংকটটা কিছুটা হলেও আমরা মেটাতে পারবো। সুতরাং রুফটপ রেন ওয়াটার হারভেস্টিং ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। এছাড়া আমরা আর একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে স্প্রেডিং অ্যাওয়ারনেস, মানুষের মধ্যে সচেতনতার বৃদ্ধি করা। আমাদেরকে মানুষকে সচেতন করতে হবে কি নিয়ে? জল নিয়ে, জলের গুরুত্ব নিয়ে, জলের অপচয় কেন থামানো প্রয়োজন, এই সমস্ত ইত্যাদি বিষয় নিয়ে। কারণ মানুষ যত জল সংক্রান্ত বিষয়ে সচেতন হবে ততই কিন্তু জলের অপচয় কমবে, জলের বুদ্ধিদীপ্ত ব্যবহার বাড়বে, এবং যেমন যেমন জলের অপচয় কমবে, বুদ্ধিদীপ্ত ব্যবহার বাড়বে, আমরা দেখতে পাবো যে জল সংকট তার সাথে আমরা অনেকটাই নিয়ন্ত্রণ করে নিয়ে আসতে পারবো। এবং সর্বশেষ যে বিষয়টা নিয়ে আমাদেরকে আলোচনা করতেই হবে সেটা হচ্ছে আইনি ব্যবস্থা, ল। আমাদের দেশে এরকম আইন আছে যার মাধ্যমে আমরা কিন্তু জলদূষণ নিয়ন্ত্রণ করতে পারি, এবং সেই আইনটির নাম হচ্ছে জলদূষণ নিয়ন্ত্রণ আইন 1974। সেই আইনটির নাম কি? জলদূষণ নিয়ন্ত্রণ আইন 1974, দ্য ওয়াটার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট 1974। ঠিক আছে? এই আইনের উদ্দেশ্যই হচ্ছে যাতে করে আমাদের দেশে যে জলসম্পদ রয়েছে সেই জলসম্পদের দূষণ আমরা নিয়ন্ত্রণ করতে পারি, এবং জলসম্পদের যে কোয়ালিটি সেই কোয়ালিটি যেন আমরা ক্রমাগত উন্নত করতে পারি। সুতরাং জলদূষণ নিয়ন্ত্রণ আইন 1974 সালে রূপান্তরিত করা হয়েছে, এবং এই আইনের উদ্দেশ্যই হচ্ছে জলদূষণকে নিয়ন্ত্রণ করা এবং জলদূষণকে কমিয়ে আনা। এর সাথেই আমাদের জল সংরক্ষণের বিষয়টি শেষ হলো। আচ্ছা, এইবার একটা বিষয় আমি বলে দিই, তোমাদের যে ইএনভিএসের ইন্টারনাল পরীক্ষাটা হবে সেই ইন্টারনাল পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে, মানে সরস্বতী পুজোর পর, এবং ইন্টারনালে অনলাইন পরীক্ষা হবে।
সেখানে 10টা এমসিকিউ, 10টা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে। পরীক্ষার উত্তর তোমাদেরকে গুগল ফর্মের মাধ্যমে দিতে হবে, সেই ফর্মের লিঙ্ক আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো পরীক্ষার আগে। এবং প্রথম দুটো চ্যাপ্টার তোমরা পরীক্ষার জন্য রেডি করো। কি কি? এক হচ্ছে পরিবেশের গোড়ার কথা এবং দ্বিতীয়ত হচ্ছে প্রাকৃতিক সম্পদ। প্রথমটি হচ্ছে পরিবেশের গোড়ার কথা এবং দ্বিতীয়টা হচ্ছে প্রাকৃতিক সম্পদ। এবার একটা কথা বলি, তোমাদের ক্লাস যেহেতু দেরি করে শুরু হয়েছে, তোমাদের কিন্তু সিলেবাসটা একটু পেছনে চলছে। তো আমার ইউটিউব চ্যানেলে দেখবে যে বিভিন্ন রোজকার ডেটেই তো আমি লেকচার্স দিয়ে যাচ্ছি, তো তোমরা অন্যান্য ক্লাসের লেকচার্সগুলো শুনতে থাকবে। শুনে শুনে তোমরা কিন্তু নিজেদের আপডেট করতে থাকবে, কারণ অন্যান্য ক্লাসে, হ্যাঁ আমি লিঙ্ক দিয়ে দেবো, আমি ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি তোমাদেরকে, তোমাদের যে গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দিচ্ছি। আর প্রত্যেক দিনের ক্লাসের ভিডিও আমি কিন্তু প্রত্যেক দিন আপলোড করে দিচ্ছি। আর একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে পরীক্ষার আগে আমি তোমাদের গ্রুপে ইন্টারনাল পরীক্ষা সংক্রান্ত কিছু সাজেশানস তোমাদেরকে দেব, সেটা নিয়ে চিন্তা নেই। আর পরীক্ষার প্রশ্ন কিন্তু ইংরাজিতে হবে, মানে এই যে ইন্টারনাল পরীক্ষাটা সেটা কিন্তু ইংরাজিতে করতে হচ্ছে। যখন ইউনিভার্সিটির পরীক্ষা দেবে তখন প্রশ্ন বাংলাতে এবং ইংরাজিতে থাকবে, কিন্তু ইন্টারনাল পরীক্ষাটা আমরা ইংরাজিতে নেব এবং ইংরাজিটা খুবই সহজ সরল ইংরাজিতে প্রশ্ন বানানো হচ্ছে, যেটা সবাই বুঝতে পারবে, তাতে কোনো অসুবিধা হবে না। আমি পর্যাপ্ত সময় দেব তোমাদেরকে, উত্তরগুলো লিখে ফর্ম সাবমিট করার জন্য আমি পর্যাপ্ত সময় দেবো, সেসব নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। কিন্তু মন দিয়ে আমি যে লেকচার্সগুলো আমার ইউটিউব চ্যানেলে আপলোড করছি সেগুলো তোমরা শোনো। আজকের যে ক্লাসটা আমি করলাম, ক্লাসটার আমি ভিডিওটা, লেকচারের ভিডিওটা এক্ষুনি ইউটিউবে আপলোড করে দেবো, সেটা আবার শুনবে, প্রশ্নগুলো প্রস্তুত করো, বারবার লেকচার শোনো, শুধু নিজের ক্লাসের নয়, অন্যান্যদের যে ক্লাসে তার লেকচারসও শুনবে এবং পরীক্ষার জন্য আস্তে আস্তে প্রস্তুত হও। আনসার লেখার কিছু নেই, তোমার মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে গুগল ফর্মে, তুমি সঠিক অপশানটাতে ক্লিক করবে, ব্যাস, কিচ্ছু লেখার নেই। আনসার লিখবে ইউনিভার্সিটির পরীক্ষায়, ইন্টারনাল পরীক্ষায় আনসার লেখার কিছু নেই। ঠিক আছে? আর কারোর যদি কোনো প্রশ্ন থাকে করো। ইন্টারনাল নিয়ে চিন্তার কিছু নেই। আচ্ছা, বইয়ের নাম আমি প্রথম ক্লাসে বলে দিয়েছিলাম, তবু আমি আরেকবার বলে দিচ্ছি, তোমরা অনীশ চট্টোপাধ্যায়ের বইটা কিনতে পারো, ডক্টর অনীশ চট্টোপাধ্যায়, বইটার নাম হচ্ছে পরিবেশ। ডক্টর অনীশ চট্টোপাধ্যায়ের বইটা তোমরা কিনতে পারো, বইটা ভীষণ ভালো বই। শুধু গ্র্যাজুয়েশনে যে কাজে লাগবে তা নয়, ওটা তোমাদের পরবর্তীকালে কম্পিটিটিভ পরীক্ষা দিতেও কাজে লাগবে। হ্যাঁ, তো ডক্টর অনীশ চট্টোপাধ্যায়ের বইটা কিনে পড়ো। আর অবশ্যই আমার লেকচার্সটা ভালো করে শোনো ইউটিউবে, যে প্রশ্নগুলো আমি বলছি সেই প্রশ্নগুলোই কিন্তু দেখবে পরীক্ষায় আসবে, মানে ইন্টারনালে তো আসবেই, তার সাথে কিন্তু তোমার ইউনিভার্সিটির পরীক্ষাতেও ওগুলোই আসবে। আর যারা ইংরাজিতে পরীক্ষা দিতে চাইছো তাদেরকে বলি, তোমরা পারচেস করতে পারো অনুভা কৌশিক অ্যান্ড সিপি কৌশিকের বইটা তোমরা কিনতে পারো, অনুভা কৌশিক অ্যান্ড সিপি কৌশিক, অর এলস ইউ ক্যান বাই ডক্টর সুজন কুমার বালা। যদি অনুভা কৌশিক এবং সিপি কৌশিকের বুকটা অ্যাভেলেবেল না থাকে, ইউ ক্যান বাই ডক্টর সুজন কুমার বালা। ঠিক আছে? ইন্টারনাল নিয়ে চিন্তা নেই, খালি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বিভিন্ন ক্লাসের লেকচার্সগুলো তোমরা শুনতে থাকো। আমি পরীক্ষার আগে কিছু সাজেশানস, কিছু নোটস দিয়ে দেবো। হ্যাঁ, পাস কোর্সের জন্যও চলবে, কারণ পাস কোর্স, অনার্স কোর্স সবারই ইএনভিএসের সিলেবাসটা সেম। ঠিক আছে? ওটা নিয়ে চিন্তার কিছু নেই। ওকে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে এন্ড করছি, আবার পরের মঙ্গলবার দেখা হবে। ঠিক আছে, চলো, গুড নাইট। সবাইকে গুড নাইট বলে দিচ্ছি, চলো।